কাল এমপি মন্ত্রীদের শপথের জন্য প্রস্তুত সংসদ ভবন, ছোট হবে মন্ত্রিসভা, প্রস্তুত ৩৭ বাড়ি। ঢাকা ১৭ আসন থেকে শপথ নেবেন তারেক রহমান, ছাড়লেন বগুড়া ৬, চরমোনাই পীরের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময়। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে জামাত জোটের বিক্ষোভ, জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি। ইঞ্জিনিয়ারিং হয়নি, নির্বাচন সুষ্ঠু হয়েছে টিআইবি, ৭০ আসনের ২১% একাধিক জাল ভোটের তথ্য। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। নবীন প্রবীণের সমন্বয়ে ছোট আকারে মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের জন্য। আগামীকাল শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা। এ উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকালে শপথ নেবেন এমপিরা, একই স্থানে বিকেলে শপথ গ্রহণ করবেন মন্ত্রীরা। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন। ২৯৬ জন নির্বাচিত প্রতিনিধিকে মঙ্গলবার সকাল 11:30টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবে সরকার। জুলাই সনদের ব্যাপারে একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানান, নবীন ও প্রবীণদের সমন্বয়ে মন্ত্রিসভায় ঠাঁই পাবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনারা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন। কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। ইতোমধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন মন্ত্রিসভার জন্য গাড়ি, দেহরক্ষী সহ সকল সুযোগ সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সকালে আপনারা জানেন যে দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উন্মুক্ত আকাশের নিচে বিকাল 4টায় মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ আয়োজিত হবে। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে 13টি দেশের কূটনৈতিক, রাষ্ট্রদূতসহ প্রায় 1200 অতিথিকে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়া সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানিয়েছেন। আইন অনুযায়ী
কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসনে রেখে বাকিগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হয়। এরই অংশ হিসেবে বগুড়া ৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান। গেজেট প্রকাশের পর আসনটি শূন্য ঘোষণা করা হবে। ঢাকা ১৭ ও ঢাকা ৬ এই দুই আসন থেকে নির্বাচন করে উভয় আসনে জয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে ঢাকা ১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় চরমোনাই পীরের সিদ্ধেশ্বরীর বাসায় যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির প্রধান। নির্বাচনে অংশ নিয়ে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করায় ইসলামী আন্দোলনের আমিরকে ধন্যবাদ জানান তারেক রহমান। নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান। একই দিন তিনি দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথেও। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। হাসান, তারেক রহমান চরমোনাই আমিরের বাসায় গেছেন, এই পরিস্থিতিতে সেখানকার আশেপাশের পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে? সিদ্ধেশ্বরীতে চরমোনাইয়ের আমির অর্থাৎ চরমোনাইয়ের পীর সাহেব সৈয়দ রেজাউল করিম তার বাসায় এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি সেখানে অবস্থান করছেন এবং পীর সাহেব চরমোনাইয়ের সাথে আলাপ আলোচনা রাজনৈতিক মাঠে যেহেতু তিনি আছেন এবং নির্বাচন করেছেন সারা দেশ থেকে তার নির্বাচিত প্রতিদ্বন্দ্বীরা, সেই অর্থে বিএনপি প্রধান এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যিনি আগামীকাল প্রধানমন্ত্রী শপথ দিতে যাচ্ছেন তারেক রহমান, তিনি এসেছেন এবং তিনি গতকালও জামায়াত ইসলামের আমির এবং এনসিপির সভাপতি আহ্বায়কের বাসায় গিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে এটি আসলে এক ধরনের নতুন পদক্ষেপ, অর্থাৎ বিজয়ের পরেই বিরোধী পক্ষের নেতাদের সাথে সাক্ষাৎ এবং এটির উদ্দেশ্য রয়েছে নিশ্চয়ই। এটি গতকালকে যেটি বলেছেন দুই বাসায় সাক্ষাৎ অর্থাৎ নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাতের পর আমরা যেটি জানতে পেরেছি যে আগামীর বাংলাদেশ পুনর্মানে, আগামীর বাংলাদেশকে পুনর্গঠনে এবং বিনির্মাণে সব পক্ষের সব মতের মানুষদেরকে নিয়েই কাজ করতে চান তারেক রহমান এবং সবাইকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চান। এই রাজনৈতিক সৌহার্দ্য বাংলাদেশে একেবারেই বলা যায় নতুন বাংলাদেশ গড়ে তোলার, নতুন বাংলাদেশের যে আভাস পাওয়া যাচ্ছে যে সবাইকে নিয়ে সবার রাজনীতি হলেও রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে আলাদা বক্তব্য থাকলেও দেশ বিনির্মাণের ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ, যে স্লোগান তারেক রহমান দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ, সে বাংলাদেশকে সামনে রেখেই বিদ্যমান সকল রাজনৈতিক দলের সাথেই এক ধরনের সমঝোতার মধ্য দিয়ে ভিত্তিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান এবং সেটারই অংশ হিসেবে আজ পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করছেন তিনি এবং নিশ্চয়ই এর পরে সাক্ষাৎ শেষে বের হয়ে আসবেন, তখন আমাদের সাথে কথা বলেন, সেই বিষয়ে আলোচনার বিষয়ে আমরা জানাতে পারব। আমরা জানছিলাম তারেক রহমানের চরমোনাই পীরের বাসায় গিয়ে সাক্ষাতের খবর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেছে আজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সনদে স্বাক্ষর করেন। সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার জন্য প্রবেশ করে। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এর আগে গেল বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই সনদে স্বাক্ষর করে। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ এর পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য, এটাই আমাদের ম্যান্ডেট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকার প্রধান হিসেবে এটি ডক্টর ইউনূসের শেষ সাক্ষাৎ। আসন্ন রমজান মাসে 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছে চেম্বার আদালত। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আজ এই আদেশ দেন। এর ফলে রমজান উপলক্ষে 8 মার্চ থেকে স্কুল বন্ধ রাখার যে সিদ্ধান্ত রয়েছে তাই বহাল থাকলো। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে গতকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ 18 ফেব্রুয়ারি থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ দেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা 5 দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। নতুন সরকার শপথ নেওয়ার আগের দিন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এলেন নাসিমুল গনি, যিনি এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন। রেওয়াজ অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবই মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। আগামীকাল বিকেলে জাতীয় সংসদের ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির নতুন সরকারের শপথ হবে। সোমবার নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর মধ্য দিয়ে প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ এই পদে একদিনের মাথায় আবারও পরিবর্তন এলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে জানিয়ে দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবি বলছে, তাদের পর্যবেক্ষণ করা 70টি আসনের মধ্যে 21% আসনে এক বা একাধিক জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া 35% আসনে ভোটারদের ভোট দিতে বাধ্য করার ঘটনাও ঘটেছে এবং প্রায় 99% প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে দাবি টিআইবির। নাজিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনে 299 আসনের মধ্যে 70টি আসনের সবকটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তারা বলছে 70টির মধ্যে 46% আসনে ভোটারদের হুমকি দেয়া হয়েছে, 35% আসনে তাদের বাধ্য করা সহ 21% আসনে এক বা একাধিক জাল ভোটের তথ্য মিলেছে। 70টি আসনের মধ্যে 21% আসনের ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট হয়েছে। তার অর্থ এই নয় যে এই 70টি আসনে 21% জাল ভোট পড়েছে বা জাতীয়ভাবে 21% জাল ভোট পড়েছে, সেটি কিন্তু কোনো অবস্থায় আমরা বলছি না। ন্যূনতম যখন বলছি তখন একাধিক হতে পারে, দুটো হতে পারে, কিন্তু সেটা পুরোটাই জাল ভোট হয়ে গেছে 21%, এটা হিসাব করে 21% জাল ভোট হয়েছে সেটা বলা কিন্তু অত্যন্ত বিভ্রান্তিকর। আমরা সেই কথাটা বলছি না, প্লিজ। এছাড়াও প্রার্থীদের প্রায় সবাই আচরণবিধি লঙ্ঘন করেছে বলে তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। তারা বলছে, ভোটার প্রতি যে ব্যয়সীমা তা অতিক্রম করেছে প্রায় সকল দলের প্রার্থীরা। বিএনপি, জামায়াতের প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীরাও ব্যয়সীমা ছাড়িয়েছে কয়েকশো গুণ। নির্বাচন ঘিরে সংঘর্ষ হয়েছে উল্লেখযোগ্য হারে, বলছে টিআইবি। নির্বাচনী সহিংসতা হয়েছে, আপনারা সেটা দেখছেন। বিশেষ করে নির্বাচন পূর্বকালে কর্তৃত্ববাদী যে কর্তৃত্ববাদী সরকার বা শক্তি তাদের ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে আমরা বেশ কিছু অস্থিতিশীলতা দেখেছি। কাজে অনেক ক্ষেত্রে ত্রিমুখী অসহিষ্ণুতা এবং অসুস্থ প্রতিযোগিতা এবং কোনো ক্ষেত্রে সহিংসতা হয়েছে। এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে উচ্চশিক্ষিত সংসদ সদস্যের সংখ্যা। পাশাপাশি শতকরা 60% এমপি ব্যবসায়ী, বলছে টিআইবি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে আটক অন্তত 73 বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। বিকেলে বিজিবির একটি টিম টেকনাফ জেটিতে ঘাটে নিয়ে আসে তাদেরকে, পরে তাদের পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, দুপুরে জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধি দল নাফ নদীর শূন্য রেখার উদ্দেশ্যে রওনা দেয়। দুপক্ষের মধ্যে বৈঠকের পর নাফ নদীর শূন্য রেখায় বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া 200 জেলের মধ্যে 73 জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। তবে এদের মধ্যে কিছু রোহিঙ্গা থাকলেও বেশিরভাগই বাংলাদেশি।
নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এখনও কোনো ধরনের আলামত বা সাক্ষ্য পায়নি পুলিশ। এই ঘটনায় এখনও মামলা না হওয়ায় তদন্ত করতে পারছে না পুলিশ। ইতোমধ্যেই নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত টিম গঠন করা হয়েছে। সম্প্রতি হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ার অপরাধে ধানের শীষের নেতাকর্মীরা এক নারীকে ধর্ষণের অভিযোগ করে। তার বাড়ি হাতিয়ার চানন্দি ইউনিয়ন বলে জানা গেছে। ধর্ষিত নারী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। ঢাকা ৮ আসনে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল কেন্দ্রে জোরপূর্বক ধানের শীষ প্রতীকের ভোট বৈধ করার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী এজেন্ট আফরোজা আব্বাস। বলেন, ব্যালট পেপারের ডিজাইনের কারণে ধানের শীষের সামনে ফাঁকা স্থানের সিল দেয়া ২৭টি ভোট ইসলামী ব্যাংক থেকে দায়িত্ব পাওয়া প্রিজাইডিং অফিসার বৈধ করেননি। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে আফরোজা আব্বাসের বিরুদ্ধে জোরপূর্বক ভোট বৈধ করার অভিযোগ আসলে তা নিয়ে সোমবার রাজধানীর শাহজাদপুর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ঘটনার সত্যতা তুলে ধরেন আফরোজা আব্বাস। তিনি জানান, নির্বাচন কমিশন নির্দেশ দিলেও তা মানেননি প্রিজাইডিং অফিসার। ওমরা হজ পালন শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান, তার স্ত্রী ফারজানা আক্তার সুমি, স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ ও ১.৫ বছর বয়সী মেয়ে সুভা আক্তার। দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার মোহাম্মদ জিলানি বাবুরও মারা যান। তাদের মৃত্যুতে লক্ষ্মীপুরে শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহত মিজানের বাবা শহীদুল্লাহ। এদিকে একই ঘটনায় মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার গুরুতর আহত হয়ে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি আছেন। পেঁয়াজের বাজারে স্বস্তির হাওয়া বাম্পার ফলনে। বাজারে ভরপুর দেশি মুড়িকাটা পেঁয়াজে বিক্রি হচ্ছে মানভেদে ৫০ থেকে ৬০ টাকায়। আড়ত ও খুচরা বিক্রেতারা বলছেন, এবার রমজানে পেঁয়াজের কোনো সংকট হবে না। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে অধিক পরিমাণ পেঁয়াজ কৃষকের গোলায় থাকায় আসছে রমজানে দাম বৃদ্ধির সম্ভাবনা নেই, করতে হবে না আমদানিও। সেলিম মালিকের রিপোর্ট। রমজান মানে পেঁয়াজের বাজারে বাড়তি চাপ আর লাগামহীন দাম বাড়ার প্রবণতা। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। ভালোটা ৬০ টাকা, একটু নর্মালটা ৫৫ টাকা। এই যে সংকটটা দেখা দিচ্ছে নির্বাচনের কারণে দেখা দিচ্ছে, মালটা কম আসছে। এই সংকটটা বেশি দিন থাকবে না, এই সংকটটা থাকবে ২, ৪, ৫, ৬ দিন। আবার রোজার ১-২টা হলে আবার আস্তে আস্তে কমে যাবে। রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজের পাইকারি আড়তগুলোতে ভরপুর দেশি মুড়িকাটা পেঁয়াজ। বিক্রেতাদের দাবি, সারা দেশেই পেঁয়াজের কোনো সংকট নেই। ৩০-৩৫ বছরের মধ্যে রোজায় যে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, এবার বৃদ্ধি না পায়, এবার দাম পড়ে যাবে। আরো এত পরিমাণ পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে এবং পর্যায়ক্রমে শহরে আসতেছে এবং রোজার মধ্যে আরো বেশি আসবে। হাত গুটিয়েছেন রমজানকে কেন্দ্র করে পেঁয়াজ আমদানিকারকরাও। তারা বলছেন, এবার পেঁয়াজ আমদানি নয়, বরং রপ্তানি করা যাবে। যারা ইনপুট করি আমরা, আমরা ইচ্ছা করছি যে এই বছর আমাদের বিদেশি পেঁয়াজ আনার ইচ্ছা করতেছি না। আমাদের দেশের যে পেঁয়াজ আছে তাদের যদি ইচ্ছা করি বলে যে অন্য কোনো দেশে নিবে, তা দিতে পারবো আমরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে দেশে প্রতি মাসে পেঁয়াজের চাহিদা ২,৩৪,০০০ টন। কৃষকের গোলায় আছে ১,১৭,৫৭২ টন, আর মাঠে আছে ১,৪১,৩৪১ টন। এছাড়া ২ লাখ টনের বেশি পেঁয়াজ রয়েছে বাজারে ও ভোক্তার কাছে। সব মিলে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাজারে পেঁয়াজ থাকার সম্ভাবনা রয়েছে ৪,৫৮,৯১৩ টন, যা মোট চাহিদার প্রায় দ্বিগুণ। দেশীয় কৃষকগণ যে পেঁয়াজ উৎপাদন করে, যেটা তাদের উৎপাদন খরচ প্রায় ৪০ থেকে ৪৫ টাকা, তারা যদি ৫০ থেকে ৫৫ টাকা কৃষক পর্যায়ে দাম পায় এবং ভোক্তা পর্যায়ে যদি ৬০ থেকে ৭০ টাকা অনায়াসে আমরা ভোগ করতে পারবো। যে বিষয়টা আমাদের দরকার সেটা হলো মার্কেট মনিটরিং করা, সরকারের নজরদারি বাড়ানো এবং ভোক্তা অধিকারকে সার্বক্ষণিক সজাগ থাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, ভোক্তারা কেনাকাটায় সহনশীল না হলে সরবরাহ বেশি থাকার পরও দাম বাড়তে পারে। একটু ধৈর্য ধরি, আমরা ৩ দিন বা ৭ দিনের পণ্যটা কিনি, ১ মাসের পণ্যটা একসাথে কিনতে গেলে ক্রাইসিস হবে এবং এই সুযোগটাই ব্যবসায়ীরা নেবে। এবং আপনি দেখবেন যে ১০ রমজানের পরে কিন্তু সব আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো এইখানে আমাদের ভোক্তাদের আচরণটা বোধহয় এখানে আমাদের একটু রেশনাল হওয়া উচিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে চলতি বছর পেঁয়াজ উৎপাদন হতে পারে প্রায় ৩৯,৮৫,০০০ মেট্রিক টন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।